নমস্কার, শুরু করছি স্ট্রিট ফাইট প্রেজেন্টেড বাই সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট। লাইট ক্যামেরা অ্যাকশনের যে রূপলি দুনিয়াটা, সেই দুনিয়ার হাতছানি সেটা তো সবার কাছেই ভীষণ আকর্ষণীয়। কত মানুষ স্বপ্ন দেখেন যে ওই গ্ল্যামারের যে জগৎটা সেটাতে কোনোদিন নিজেকে এস্টাবলিশ করবেন, হাজার হাজার ছেলে মেয়ে। আর যারা সফলভাবে সেটা করে উঠতে পারেন, ওই খ্যাতি, ওই অর্থ, ওই গ্ল্যামারের যে গজদন্ত মিনারে নিজেদের জায়গাটা তৈরি করে ফেলতে পারেন, আমরা সাধারণ মানুষরা তো মনে করি যে তারা সব পেয়েছে, দেশে আছেন, তাদের জীবনে কোনো অপ্রাপ্তি নেই। কিন্তু সেই ভাবনাটায় যে কত বড় ভুল। আসলে ওই লাইমলাইটের নিচে কত বড় কৃষ্ণ গহ্বর, অন্ধকার কৃষ্ণ গহ্বর থাকতে পারে, সেটা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সুশান্ত সিং রাজপুতের মতো প্রাণবন্ত এনার্জেটিক এক তরুণের অকাল মৃত্যু। হ্যাঁ, এখন অবধি পুলিশ এটাকে আত্মহত্যাই বলছে, কারণ পোস্টমর্টেমের যে রিপোর্ট সেটাও আত্মহত্যার তত্ত্বকেই জোরালো করছে। কিন্তু সুশান্ত সিং রাজপুতের মতো একজন মানুষ, যার 1 কোটির বেশি ফলোয়ার সোশ্যাল মিডিয়ায়, তাকে কেন এরকম পথ বেছে নিতে হলো, এই প্রশ্নটাই এই মুহূর্তে তাড়া করে বেড়াচ্ছে সবাইকে। তাই নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন 4 বিশিষ্ট অতিথি, আমাদের সঙ্গে রয়েছেন 3 জন সেলিব্রিটি, রয়েছেন বিক্রম চ্যাটার্জি, রয়েছেন পায়েল সরকার, রয়েছেন রাহুল ব্যানার্জি, এবং আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট মনোবিদ স্মরণিকা ত্রিপাঠী। আমি তাদের কাছে আসবো, তার আগে একবার দেখে নিই যে মৃত্যুর কয়েক ঘন্টা আগের ঘটনা প্রবাহ। সুশান্ত সিং রাজপুত তিনি কতগুলো ফোন করেছিলেন মাঝরাতে, কে জানে, হয়তো যদি ওই ফোন কোনোটা কানেক্ট করা যেত, গল্পটা হয়তো বদলে যেত। আজও হয়তো সুশান্ত সিং রাজপুত আমাদের মধ্যে থাকতেন। দেখুন তার শেষ কয়েক ঘন্টা। শনিবার গভীর রাত, ফোনে বন্ধুদের কিছু বলতে চাইছিলেন সুশান্ত। রাত 1:47 নাগাদ ফোন বিশেষ বন্ধু রিয়া চক্রবর্তীকে, কথা হয়নি। রাত 1:51 নাগাদ বন্ধু মহেশ শেট্টিকে ফোন, এবারও নিরুত্তর দূরভাষ। পরে মিসড কল দেখে সকাল 8:30 নাগাদ সুশান্তকে রিং ব্যাক করেন মহেশ। সুশান্ত তখন ফোন ধরেননি। 1 ঘন্টা পর মহেশকে আবার ফোন করেন সুশান্ত, তবে ফোন কানেক্টই হয়নি তখন। সুশান্তের মনে জমে থাকা কথা তার সঙ্গেই হারিয়ে গেছে মন খারাপের দেশে। সকাল থেকেই দরজা বন্ধ, বারবার ডাকাডাকিতেও সাড়া দেননি সুশান্ত সিং রাজপুত। সকালে উঠে বেদানার রস খেয়েছিলেন, তারপর থেকেই সব চুপচাপ। বান্দ্রার ফ্ল্যাটে 3 জন পরিচারক ছাড়াও ছিলেন বন্ধু শিল্প নির্দেশক সিদ্ধার্থ পিঠানি। প্রথমে সকাল 10:25 নাগাদ সুশান্তের দরজা নক করেন কুক নীরজ। 11:30 নাগাদ সিদ্ধার্থ সুশান্তকে ডাকাডাকি করেন, এবারও সাড়া মেলেনি। সিদ্ধার্থের ফোনও ধরেননি সুশান্ত। খবর পেয়ে চলে আসেন বোন ঋতু। ঘরের দরজা খুলতে চাবিওয়ালা ডেকে আনেন আবাসনের কেয়ারটেকার। ঋতুর স্বামী পুলিশে যোগাযোগ করেন। 12:25 নাগাদ দরজা খুলে উদ্ধার হয় অভিনেতার ঝুলন্ত দেহ। অবসরে তারা দেখতে চোখ রাখতেন টেলিস্কোপে, সেই তারার দেশেই বাসিন্দা হয়ে গেলেন সুশান্ত। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। ওই প্রশ্নটাই হন্ট করে বেড়াচ্ছে যে যদি সত্যি সত্যি কাউকে ফোনে পেয়ে যেতেন সুশান্ত, তাহলে কি চিত্রনাট্যটা বদলে যেত? আমি বিক্রমের কাছে শুরুতে আসবো, কারণ বিক্রম, পায়েল, রাহুল, যাদের আমরা দেখে থাকি রূপলি পর্দায়, সবাই তাদের ব্যক্তিগত জীবনে নানা ঝড়ঝাপটা, আমরা সবাই, ইনফ্যাক্ট আমরা সমস্ত মানুষ নানা ঝড়ঝাপটার মধ্যে দিয়ে যাই। আমরা নানা সময় মানসিক অবসাদের মুখোমুখি পড়ি, কখনো কাটিয়ে উঠতে পারি, কখন মনে হয় সত্যি সত্যি জীবনটাকে আর সহ্য করা যাচ্ছে না। আমি বিক্রমের কাছে শুরুতে আসবো। বিক্রম, সুশান্ত সিং রাজপুতের ঘটনা সেটা আরও একবার আমাদের বুঝিয়ে দিল। আমি আসবো বিক্রমের কাছে, বিক্রমের সঙ্গে আমাদের যোগাযোগ এই মুহূর্তে বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি রাহুলের কাছে যাব ঠিক এই প্রশ্নটা নিয়ে। রাহুল, এই টানাপোড়েন, আমরা জানি না এখনো সম্পর্কের টানাপোড়েন নাকি অন্য কোনো কারণ, কিন্তু যেই টানাপোড়েনই হোক, আসলে যার 1 কোটির ওপর ফলোয়ার, যার 59 কোটি টাকার সম্পত্তি, যে চাঁদে, শক্করে চাঁদে যার জমি কেনা আছে, যার উইশ লিস্টের বেশিরভাগই সে পূরণ করতে পেরেছে, অর্থাৎ সে জীবনটাকে বাঁচার মতো বাঁচছে, সেই লোকটা এরকম পথ কেন বেছে নেবে? আসলে তাহলে তারকাদের জীবনে কত বড় ক্ষতচিহ্ন থাকে রাহুল? আসলে এই সব কিছুর কোনোটাই আমাদেরকে অ্যাসিওর করে না জীবনে যে আমরা খুশি হব। মানে তাহলে এই পৃথিবীর যাবতীয় বিশ্বাস শুধু গরিবদেরই হতো, বা যাদের পক্ষে সব কিছু সাধ্য নয় তাদেরই হতো। কিন্তু ঘটনাটা তো এরকম নয়। এরকম
আমরা বহু রকস্টার থেকে শুরু করে বহু মানুষকে দেখেছি যারা জীবনের সব কিছু পেয়েও আলটিমেটলি আত্মহত্যার পথ বেছে নিয়েছে। এবং তার সঙ্গে এই যে 59 কোটির প্রপার্টি, এই সব কিছু ওই সময় বড্ড ফাঁপা লাগে। ওই সময়টায় ওই 59 কোটি টাকার থেকে যদি ওর কাছে 39টা বন্ধু থাকতো যারা ওকে একটু নাড়িয়ে দিত। দেখুন, আমি নিজে একটি টেলিভিশন সিরিয়াল করতাম, সেখানে আমার এক বন্ধু এবং সহ অভিনেত্রী বছর 3 হবে আত্মহত্যা করেছিল, যেই ঘটনা আপনাদের মনে আছে হয়তো, দিশার ক্ষেত্রেও যেটা আমাদের মনে হয়েছিল, ওই মুহূর্তে ওই বাড়িতে একা থাকাটাই হয়তো একটা ব্লান্ডার। মানে যেই মুহূর্তে আমার মনে হচ্ছে আমি আত্মহত্যা করব, আর যে মুহূর্তে আমি ডিসাইড করছি আবার বেঁচে ফিরবো, তার মাঝখানে শুধু একটা কাছের লোকের একটা ধাক্কা দেওয়া দরকার বা একটা ঝাঁকুনি দেওয়া দরকার। কি ভাবছিস উল্টোপাল্টা, একটু ভালো করে ভাব, তাহলেই হয়তো আর এই ভয়াবহ স্টেপটা নেওয়া যেত না। এবং 3জন গৃহপরিচারক সেক্ষেত্রে এই ঝাঁকুনিটা দিতে পারে না। একজন এমন কেউ ঝাঁকুনিটা দিতে পারতো ওকে, যে ওর সত্যিকারের মনের বন্ধু, মনের সুহৃদ, যার সাথে অনেক কিছু শেয়ার করে। এবং মানে আমাদের এই যে একটা বেসিক ধারণা ওর তো সবই আছে, ওর তাহলে আবার কিসের দুঃখ, এটা একেবারে ভুল। কারণ বিশ্বাস করবেন না, যে সাফল্য যে পরিমাণ একাকিত্ব আনে, এবং আমি নিজে চিরদিনই তুমি যে আমারের সাফল্যের পর আমি যেহেতু নিজে তৈরি ছিলাম না অ্যাজ আ কিড, আমার তখন 19 বছর বয়স, সেই সময় চিরদিনই তুমি যে আমারের সাফল্য, রাতারাতি অর্থ, ফেম, এইগুলো ডিল করা যে কি কঠিন, এটা আমার মনে হয় মানে ইন্ডাস্ট্রিতে ঢোকার জন্য যেমন অভিনেতা অভিনেত্রীদের অভিনয়ের অনুশীলন দরকার, তার সঙ্গে মানসিক অনুশীলনও অনেকটা দরকার। একেবারে রাহুল, আমি ঠিক এই জায়গাটাতেই স্মরণিকার কাছে আসবো। স্মরণিকার কাছে যাওয়ার আগে আমি শুধু দেখাবো, বিভিন্ন সময় নিজের সোশ্যাল মিডিয়াতে সুশান্ত সিং রাজপুত তার এই স্বপ্ন পূরণ, তার যে উইশ লিস্ট ছিল, তার যে ড্রিম লিস্ট ছিল, তার একটা করে স্বপ্ন পূরণ করেছেন। কখনো সার্নে গেছেন, কখনো ডিজনিল্যান্ডে গেছেন, কখনো বাঁহাতে ক্রিকেট ম্যাচ খেলেছেন, আর সেগুলো পোস্ট করেছেন। অর্থাৎ ভীষণ প্রাণবন্তভাবে বাঁচা একটা জীবন স্মরণিকা। অ্যাপারেন্টলি যদি আমরা দেখি যে তার থেকে পরিপূর্ণতা আর কোথাও পাওয়ার কথা না। তার যে উইশ লিস্ট তিনি একের পর এক পূরণ করছেন এবং উচ্ছ্বাসের সঙ্গে সেগুলো সোশ্যাল মিডিয়ায় সেগুলো দেখাচ্ছেন। একটা ভীষণ সুখী, ভীষণ প্রাণোচ্ছল মানুষের চিত্র সুশান্ত সিং রাজপুতের একদম পরতে আমরা দেখতে পেয়েছি। তারপরও এরকম পরিণতি কেন? আসলে কি হাসিটা হাসি নয়? আসলে কি অ্যাপারেন্টলি যেটা আমরা সুখ বলে ভাবি, সুখী মুখ দেখি, সেটাই সুখ নয় স্মরণিকা? ফার্স্ট অফ অল আমি একটা কথা বলতে চাইবো, দেখুন আমরা যার সম্বন্ধে কথা বলছি ওটার ওর মানুষটার মাল্টিপল রোল ছিল, ঠিক আছে? আমরা প্রত্যেকেই একটা মাল্টিপল রোল আমরা কিন্তু করি। নাম্বার 1, উনি একজন সেলিব্রিটির হওয়ার মাত্রে হচ্ছে ও হয়তো অনেকের চোখে একটা সুপার হিরো। আর সুপার হিরো আমাদের সোসাইটাল নর্মস এরকম সৃষ্টি করেছে কি সুপার হিরো নাকি কোনো দিন ডিফিটেড হয় না, সুপার হিরো কোনো দিন হার মেনে যায় না, সুপার হিরো সবসময় একটা অ্যাচিভার, ও সবসময় ভালো থাকবে, হাসবে। যখন আমরা একটা সেলিব্রিটির সম্বন্ধে কথা বলি, ওরা অনেক পর্যায়ে গিয়ে একটা রোল মডেল, একটা ইনফ্লুয়েন্সার এরকম কাজ করে, নাম্বার 1। কিন্তু ইমোশনস সেলিব্রিটি স্ট্যাটাস দেখে না, কিন্তু ইমোশনস মানুষ ছেলে অথবা মেয়ে ওটা দেখে না, ইমোশনস কোন প্রফেশনে আপনি আছেন ওটা দেখে না। ইমোশনস আর নর্মাল ফর এভরিওয়ান। এবার যদি বিশেষ করে আমি সুশান্তের কথা এখানে বলি, আমিও অনেক কিছু পড়ছিলাম এনার ব্যাপারে। এই যে স্টেজ, ওটা হয়তো আপনি ডিপ্রেশন বলুন, অথবা একটা অ্যাকিউট লেভেল অফ ডিস্ট্রেস বলুন, অথবা একটা টক্সিক স্ট্রেসফুল সিচুয়েশন বলুন, এটা হচ্ছে কিন্তু এক্সট্রিমলি পেইনফুল সিচুয়েশন।
যখন আমরা এক্সট্রিমলি পেনফুল সিচুয়েশনে যাই ওই মুহূর্তে আমরা দিশাহারা হয়ে ফেলি। কগনিটিভলি আমাদের চিন্তা করার শক্তি, আমাদের মেমোরি, আমাদের অ্যাটেনশন কনসেন্ট্রেশন সবগুলো অ্যাফেক্টেড হয়। তো আমি একটু সাধারণভাবে জেনে নেওয়ার চেষ্টা করি সরণিকা, আপনার কি মনে হয় ওই যে মধ্যরাতের যে ফোনটা মহেশ শেঠিকে, বন্ধুকে এবং রিয়া চক্রবর্তীকে, সেই সময় কি আসলে একটা খড়কুটো চাইছিল সুশান্ত? দেখুন, প্রত্যেক মানুষ, আপনাকে এখন আমি যদি একটা জায়গায় বন্ধ করে রাখি, কেজড করে রাখি, আপনি কি করবে? বেরোতে চেষ্টা করবে। এই যে ইমোশনাল আইসোলেশন অথবা এই যে ডিপ্রেসিভ স্টেট, একটা নিজেকে বদ্ধ করে রাখা, ব্লকেজ, এখান থেকে বের করার ইচ্ছা সবাই করে, আমরা প্রচেষ্টা করি, হয়তো সাকসেসফুল হয় না। সুশান্তের হিস্ট্রি যদি আমরা একটু রিভিউ করি, উনি কিন্তু বারবার হিন্ট দিয়েছেন দ্যাট হি ইজ আন্ডারগোয়িং আ ডিপ্রেসিভ স্টেট। খুব ইন্টারেস্টিং যে হিন্টের কথাটা, আমি এই জায়গাতেই সরণিকা আসবো। আমাদের সঙ্গে রয়েছেন বিক্রম এবং পায়েল, আমি বিক্রম এবং পায়েলের কাছেও আসবো। কেন অকালে ঝরে যেতে হলো এইরকম একজন মানুষকে, যিনি গ্ল্যামার, খ্যাতি, অর্থ, ফ্যান ফলোয়িং সব কিছুর আইভরি টাওয়ারের ওপর বসেছিলেন? কেন, কোথায় তার অপ্রাপ্তিটা, তার মনের তলটা খোঁজার চেষ্টা করবো। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, দেখতে থাকুন স্ট্রিট ফাইট। আমি বিক্রমের কাছে যাব। বিক্রম, সবাই অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে হিউম্যান বিং, কিন্তু আমরা ধরে নিই যে তারকারা, তাদের যে জীবনটা সেটা সবটাই বোধহয় ওই গ্ল্যামার, আনন্দ, ফেম, এই সমস্ত কিছু দিয়ে মুড়ে রাখা। আসলে তো তা নয়, আসলে তো অনেক অনেক খারাপ সময়, অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে যেতে হয়। তার মধ্যে ইন্ডাস্ট্রিতে টিকে থাকার লড়াইটা সত্যি সত্যি একজন তারকার ওপর কতটা প্রেশার থাকে, এবং এই যে প্রত্যেক মুহূর্তে আতশ কাচের নিচে থাকা। দেখো, টু বি ভেরি অনেস্ট, the kind of industry যেটা আমরা সবাই কাজ করি, আমি, রাহুল দা, পায়েল, তাতে এমনি আমাদের ইনসিকিউরিটিজ অনেক বেশি। কারণ আমরা আজ জানি না যে আমরা আজ থেকে 2 মাস বাদে কি কাজ করব, আমাদের কি কাজ আসবে, আর তারপরে আমাদের ক্যারিয়ার কিভাবে শেপ আপ করবে। আমাদের মধ্যে বেশিরভাগ লোক জিনিস সেগুলো জানে না। এবার তারপরে ইফ সামবডি ইজ গোয়িং থ্রু আদার ইমোশনাল ইস্যুস, সেটা পার্সোনাল লাইফের জন্য হোক, যে কোনো কারণেই হোক না কেন, অটোমেটিক্যালি আমাদের উপর আরো বেশি প্রেশার ক্রিয়েট হতে পারে বা ক্রিয়েট হওয়ার সম্ভাবনা আছে। And this is a life that we all lead. আমরা সবাই, আমরা যারা যারা এরকম একটা ক্যারিয়ার চুজ করেছি নিজেদের জন্য, তাদের মধ্যে বেশিরভাগ লোকজনই কিন্তু কোনো না কোনো ফেজে এরকম ডিফিকাল্টিজের মধ্যে দিয়ে যায়। বাট তাতেও আমার মনে হয় দ্যাট উই নিড টু হ্যাভ আওয়ার ওন, মানে আমাদের যারা সব থেকে কাছের মানুষ, আমার বাবা মা, আমার সব থেকে কাছের বন্ধু, তাদেরকে কাছে রাখা, খুব কাছে রাখা, আর অন্তত তাদের সঙ্গে কথা বলতে পারা, তাদের কাছে ওপেন আপ করতে পারাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে এটা আমার নিজের জীবন থেকে শেখা, যে এই খুব কাছের কয়েকজন মানুষ পাশে থাকা খুব ডিফিকাল্ট টাইমে কতটা উপকার করতে পারে। সেটা না হলে ইমোশনাল ব্রেকডাউন হওয়া খুব স্বাভাবিক। ঠিক এটাই বিক্রম, যেটা আমরা বারবার বলছি প্রথম থেকে, যে হয়তো শেষ কয়েকটা কল সমস্ত চিত্রনাট্যটা বদলে দিতে পারতো। আমি পায়েলের কাছে এখানে আসবো। পায়েল, যে কোনো আত্মহত্যা সেটাই মর্মান্তিক, সেটাই ভয়ঙ্কর, কিন্তু কেন আমরা সুশান্ত সিং রাজপুতদের নিয়ে বা জিয়া খানদের নিয়ে, আমি একটু একই সঙ্গে দেখাবো যে হলিউড হোক বা বলিউড, এই সংখ্যাটা কম নয় নেহাত যারা সাফল্যের চূড়োয় থাকতে থাকতে এরকম চরম পথ বেছে নিয়েছেন, আবার কেউ কেউ ডিপ্রেশনের সঙ্গে লড়ে ডিপ্রেশনকে পরাস্তও করেছেন। আমার ঠিক এখানেই প্রশ্নটা পায়েল, যে যিনি স্বপ্নের ফেরিওয়ালা, আমরা ছিচড়াতেও দেখছি যে তিনি আত্মহত্যা করা সেটা সঙ্গত নয় এই বার্তা দিচ্ছেন, সেই স্বপ্নের ফেরিওয়ালারা, সেই ড্রিম মার্চেন্টরা, তাদের এরকম একটা দুঃস্বপ্নের মধ্যে দিয়ে পৃথিবী ছেড়ে চলে যেতে হয় কেন? প্রথমেই আমি যেটা বলতে চাই যে আমি এবং আমরা অভিনেতা অভিনেত্রীরা সিনেমার পর্দায় যে চরিত্রগুলোকে দেখায়, যে চরিত্রগুলো কোথাও একটা গিয়ে অ্যাসপিরেশনাল, যারা স্বপ্ন দেখায় বা বাঁচতে শেখায়, যে চরিত্রগুলো আমরা প্লে করছি, আমরা কিন্তু সেখানে একটা চরিত্র প্লে করছি, যেখান থেকে হয়তো সেই ছবিগুলো দেখে বা সেই চরিত্রটা দেখে প্রচুর মানুষ ইন্সপায়ার্ড হচ্ছেন, কোথাও প্রচুর মানুষ হয়তো আবার করে বাঁচতে চাইছেন, আবার করে লাইফে পজিটিভিটি খুঁজে পাচ্ছেন। কিন্তু সেই অ্যাক্টর অ্যাক্ট্রেসরা যারা সেই চরিত্রগুলো প্লে করছেন সেই সময়, তারাও নিজেদের লাইফে, ইন রিয়েল লাইফ, দে আর অলসো হিউম্যান বিংস উইথ ডিফারেন্ট ইমোশনস। তাদের ইমোশনাল জার্নিটা সম্পূর্ণ অন্যরকম, সেটা কিন্তু ওই চরিত্রটা নয়। প্রথমেই যেটা আমার মনে হয় যে সাধারণ মানুষ যেখানে ভুল করেন, যে এই যে একজন মানুষ যিনি এরকম একটা চরিত্র করেছেন, তিনি কি করে এরকম একটা কাজ করলেন। ওই চরিত্রটা এবং সুশান্ত সিং রাজপুত দুজন আলাদা মানুষ। হি হ্যাজ হিজ ওন জার্নি,
ওর নিজের ইমোশনাল আপস এন্ড ডাউনস, নিজের প্রফেশনাল আপস এন্ড ডাউনস, পার্সোনাল আপস এন্ড ডাউনস সবকিছু নিয়েই তো একটা মানুষ, এবং তার লাইফের জার্নি, তার ইমোশনাল গ্রাফটা সম্পূর্ণ অন্যরকম হবে, সেটা তার মতো হবে, সেটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে আলাদা। কাজে এই তো এটাই জায়গাটা পায়েল, আমি কোথাও ঠিক এই আমাদের জায়গাটা একটু বোঝার চেষ্টা করব তোমার কাছ থেকে। ধরো পায়েল, আমি যদি এই মুহূর্তে রাস্তা দিয়ে 100 জন যদি যান, তাদের প্রত্যেককে যদি জিজ্ঞেস করি, আমি শিওর যে 100 জনের মধ্যে 99.99% তারা বলবেন যে তার কাছে সুশান্ত সিং রাজপুতের জীবনটা স্বপ্নের জীবন, এনভিয়েবল একটা জীবন। কিন্তু আসলে যিনি সেটা অ্যাচিভ করতে পারছেন, তার একটা বিরাট অপ্রাপ্তি, এতটাই অপ্রাপ্তি যে তিনি নিজেকে শেষ করে দিচ্ছেন। এই জায়গাটা একটু ধরার চেষ্টা করছি। হ্যাঁ, সেটাই আমি বলতে চাইছি যে আজকে যখন এবার একটু আগে আমি শুনছিলাম আমাদের উনি বলছিলেন যে ডিপ্রেশন কিন্তু একটা মানুষের সোশ্যাল স্ট্যাটাস, ফিনান্সিয়াল স্ট্যাটাস, তার প্রফেশনাল স্ট্যাটাস কোনো কিছু দেখে আসে না। ডিপ্রেশন একটা মানুষের ক্ষেত্রে যে কোনো সময় যে কোনো সিচুয়েশনে আসতে পারে, এবং সুশান্ত সিং রাজপুতের ক্ষেত্রে যে কারণেই ডিপ্রেশনটা এসে থাকুক না কেন, এবং তার যে পরিণতিটা তিনি বেছে নিয়েছেন সেটা অত্যন্ত মর্মান্তিক, সেটা অত্যন্ত স্যাডেনিং এবং ভীষণ ডিজার্টেনিং, সেটা না হওয়াই উচিত ছিল। নানদেলেস, এবং যেটা হয়েছে, এই যে জায়গাটায় উনি এসে পৌঁছেছেন, সেটা কোথাও একটা কিন্তু এই যে মানসিক অপ্রাপ্তিটা, সেটা কিন্তু আমার কত টাকা আছে বা আমি কত সাকসেসফুল বা কত লোক আমাকে ভালোবাসছে, কত অডিয়েন্স আমার রয়েছে বা ইনস্টাগ্রামে আমার কত ফলোয়ার্স রয়েছে, এই অপ্রাপ্তিটা কিন্তু সেখান থেকে আসে না। এটা সম্পূর্ণ একটা মানসিক অপ্রাপ্তি, এবং সম্পূর্ণ, এবং তার একটা নিজস্ব পাস্ট লাইফ আছে, তার একটা জার্নি আছে এত বছরের লাইফে, সেই জার্নিটা থেকে কোথাও না কোথাও কোনো না কোনো অপ্রাপ্তি থেকে কিন্তু আজকে এই ডেসপারেশন পয়েন্টটা তিনি পৌঁছেছেন। কাজে সেই জার্নিটা পুরোটা তো আমরা জানি না, সেটাই খুব ইন্ডিভিজুয়ালিস্টিক, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে আলাদা। এক্স্যাক্টলি পায়েল, আমি আসবো এই প্রসঙ্গে। এবং কিছুক্ষণ আগেই স্মরণিকা যেটা বলছিলেন যে আসলে কিছু হিন্ট থাকে সুশান্ত সিং রাজপুতের, কি সেই হিন্টগুলো এখন অন্তত, ঠিকই এটা অনেক দেরি হয়ে গেছে, কিন্তু সেই হিন্টগুলো কি আইডেন্টিফাই করা যাচ্ছে? ছোট্ট একটা বিরতির পর আপনাদের দেখাবো, দেখতে থাকুন স্ট্রিট ফাইট। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন স্ট্রিট ফাইট প্রেজেন্টেড বাই সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট। কিছুক্ষণ আগে স্মরণিকা ত্রিপাঠী তিনি হিন্টের কথা বলছিলেন। কতগুলো ডটকে যদি আমরা মেলানোর চেষ্টা করি, জাস্ট কয়েকদিন আগে আমরা দেখেছিলাম সোশ্যাল মিডিয়ায় সুশান্ত সিং রাজপুতের, যেটা এখন আরও বেশি করে নজরে পড়েছে, সেই সময় সবাই উদাসীন হয়তো আমরা ছিলাম, আমরা বুঝতে পারিনি সেটা এত গভীর একটা তাৎপর্য থাকতে পারে। একদম টিন এজে হারানো মাকে নিয়ে সাদায় কালো একটা পোস্ট দিয়েছেন সুশান্ত সিং রাজপুত। যদি আমরা একটু খেয়াল করে দেখি যে টুইটারের যে কাভার ফটোটা, সেটা স্টারি নাইটস ভ্যান গগের, এবং আমরা জানি ভ্যান গগ তিনি সুইসাইড করেছিলেন, এবং এই স্টারি নাইটস এই ছবিটা তিনি এঁকেছিলেন যখন তিনি একটা অ্যাসাইলামে। আমি এখানে একটু স্মরণিকার কাছে যাব। স্মরণিকা, কোথাও কি এগুলোর মধ্যে একটা যোগাযোগ থাকে, একটা যোগসূত্র থাকে? দেখুন, ডিপ্রেশন কি করে ক্রিয়েট হয়, মানে মানসিকভাবে আমরা যখন ইমোশনালি আইসোলেট হয়ে যাই তখন ডিপ্রেশন ক্রিয়েট হয়। ওটার অনেকগুলো সোর্স হতে পারে। যে মুহূর্তে আমি হিন্ট কথা বলছি, ইমোশনস রিলেশনশিপকে নিয়ে হয়, আর রিলেশনশিপ যখন ব্রেক হয় অথবা আমরা যখন ইমোশনালি আঘাত পাই, আমরা ওই রিলেশনশিপগুলোকে খুঁজে বেড়াই, ওটাকে মিস করি, ওটাকে আবার রিট্রিভ করার চেষ্টা করি। সো যেই মুহূর্তে আমি হিন্ট কথা বলেছি, আমি কালকেই অ্যাকচুয়ালি ওনার ওই পোস্টটা দেখলাম। স্বাভাবিকভাবে যখন আমরা দুঃখী থাকি, কষ্টে থাকি, আমরা কাকে মনে করি? বাবাকে, মাকে, বাড়ি যেতে চাই, সংসারে যে যে আছে ওয়াইফকে, বয়ফ্রেন্ডকে, ওদেরকে খুঁজে বেড়াই। এক্স্যাক্টলি দ্য সিমিলার ওয়ে দিস ক্যান বি ওয়ান অফ দ্য সাইন্স কি উনি একটা মেন্টাল ডিস্ট্রেসে ছিলেন, হি ওয়াজ ইন ট্রাবল। নাম্বার 2, যেটা আপনি যে ছবির কথা আপনি বলছেন, কখন কখন আমরা রেফারেন্স নিই। দেখুন, আমি যখন অসুবিধায় থাকবো, হোয়াট উইল আই ডু? বিকজ সুশান্ত সিং রাজপুত ওয়াজ আ ইন্টেলেকচুয়াল পারসন, প্লিজ মাইন্ড ইট। বিকজ আমরা যদি ভাবি কি ওনার, হি ওয়াজ ইন্টেলেকচুয়ালি ভেরি ভেরি গুড, মানে ওনার পুরো হিস্ট্রিটা দেখতে গেলে অনেকই রিসার্চ করেছেন, অনেক কিছু পড়াশোনা করেছেন, উনি নাকি একাডেমিক্যালিও খুব ভালো ছিলেন। তার মানে হচ্ছে এই যে যুদ্ধটা, এই যে যুদ্ধর মধ্যে উনি ছিলেন, হয়তো বহুদিন ধরে ওটা চলছিল। আমরা কখন কখন মিজারি লাভস কোম্পানি, এটা একটা সেগমেন্ট আছে, এটা একটা এরকম একটা টার্ম আমরা ইউজ করি। তার মানে আমি যে অবস্থায় আছি, আমি সবসময় চেষ্টা করব রেফারেন্স নিতে, কি যদি কোথায় গিয়ে আমি কিছু একটা সলিউশন পেয়ে যাই। সো ডেফিনেটলি এটা একটা সলিউশন ওরিয়েন্টেড চ্যাপ্টার হতে পারে।
বাট নাম্বার টু অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি সুইসাইডটাকে একটা প্রবলেম সলভিং স্ট্র্যাটেজি বলে অনেকেই বলেছে। দো ডিপ্রেশন ইজ দ্য মোস্ট অথচ ছিচড়েতে সুশান্ত সিং রাজপুতই বলছেন যে সুইসাইড ইজ নট আ সলিউশন। বাট যেটা একটু আগে পায়েল বলছিল যে আসলে যে চরিত্রগুলোতে তারা অভিনয় করেন সেই চরিত্রগুলোর সঙ্গে মানুষটা তার একটা বিরাট ফারাক থাকে। বলুন প্লিজ সরণিকা। সো আপনার মনে হচ্ছে না কি হি ওয়াজ ট্রাইং টু রিটালিয়েট হিজ প্রেজেন্ট কন্ডিশন? আমি তিনজন তারকার সাথে অলরেডি বসে আছি, আই মিন আই এম শিওর ওরা ভালো করে আমার থেকে ভালো রিলেট করতে পারবে। একটা ইনহিবিশন ক্রিয়েট হয় ওয়েন ইউ আর আ সেলিব্রিটি, বিকজ ইউ নো ইউ আর আ রোল মডেল। আপনি কি করে বলবে আর কি করে প্রকাশিত করবে কি আপনার মধ্যেও একটা স্ট্রেস কাজ করছে, বিকজ আমাদের সোসাইটি হচ্ছে ভীষণ স্টিগমাটাইজড। নিজের মধ্যে একটা দ্বন্দ্ব, নিজের মধ্যে একটা কনফ্লিক্ট এটা ক্রিয়েট হয়। তাহলে ভাবুন, একদমই সরণিকা খুব ভাইটাল একটা পয়েন্ট তুলেছেন, আমি এটা নিয়ে আসবো, রাহুলের কাছে আসবো। তার আগে একটু আমরা কথা বলেছিলাম জয়রঞ্জন রাম, আরেক বিশিষ্ট মনোবিদের সঙ্গে, তিনি কি বলছেন আপনাদের শোনাবো। আমরা অনেক সময় যখন জানি যে আরেকজন মানসিক অসুস্থতার মধ্যে দিয়ে গেছেন, তার সাথে আমাদের আইডেন্টিফাই করতে সুবিধা হয়, তার প্রতি একটা আমরা সহমর্মিতা, এমপ্যাথি ফিল করি। আমরা ভাবি হয়তো ওই মানুষটাকে কেউ বোঝেনি, সে হয়তো আমার মতোই যন্ত্রণার মধ্যে দিয়ে গেছে, আমাকেও কেউ বুঝছে না। এরকম একটা হয়তো রেজোনেন্স, আমরা যেটা বলি মানসিক রেজোনেন্স হতে পারে। তবে আমি বারবার বলবো যে একটি কোনো ভীষণ ছোট জিনিস বা একটা কোনো সিম্বল বা একটা কোনো আঁকা, একটা কোনো কথা, একটা কোনো ডিপি, একটা কোনো ফেসবুক পোস্ট, একটা কোনো ইনস্টাগ্রাম পোস্ট থেকে কিন্তু আন্দাজ করাটা জাস্ট একটা আন্দাজি। আমি রাহুলের কাছে এখানেই আসবো। রাহুল, যদি আমরা দেখি যে মোটামুটিভাবে তোমরা সবাই একটা সাধারণ স্বাভাবিক মধ্যবিত্ত একটা ব্যাকগ্রাউন্ড থেকে আসা, এবং তারপরে সেই যে রূপলী দুনিয়া, সেখানে প্রেশার থাকে, সেখানে র্যাট রেস থাকে, সেখানে এই সাফল্যটাকে প্রত্যেক মুহূর্তে সাফল্যটাকে টেনে বয়ে নিয়ে যাওয়া, অর্থাৎ কোনোভাবে এটাকে হাত ফসকে চলে যেতে দেওয়া যাবে না, এরকম একটা প্রেশার থাকে। আমরা যদি দেখি সুশান্ত সিং রাজপুত, তিনি যেটা একটা টুইটেই তিনি বলেছিলেন যে আমার কোনো গডফাদার নেই, আমাকে তোমরা যদি সিনেমাটা না দেখো আমাকে ওরা ছুঁড়ে ফেলে দেবে বলিউডের বাইরে। সেও একটা স্মল টাউন বয়। এগুলোকে কোথাও আলাদা করে একটা চাপ সারাক্ষণ রাখে 24/7? এই ধরনের হাই পারফর্মিং পেশা, যে আমাদের দেশে দুটো সব থেকে হাই পারফর্মিং পেশা, তা হচ্ছে ক্রিকেট এবং সিনেমা। যাতে তুমি পারলে ঈশ্বর, না পারলে তুমি একদম আস্তাকু। এই ধরনের পেশার ডিমান্ডটাই আলাদা থাকে। এবং একটা জিনিস, একটা আশ্চর্য জিনিস হয় আমাদের সাথে, আমরা সেলিব্রিটি হয়ে যাওয়ার পর, এটা পায়েল আর বিক্রম আরও ভালো বলতে পারবে, সেটা হচ্ছে যাদেরকে আমি সব থেকে কাছের ভাবতাম, ধরুন আমি সিনেমা একটা হিট করেছে আমার মনে পড়লো ওই বন্ধুটার বাড়িতে গেলে কাকিমা দারুণ কদবেলের আচার খাওয়াতো। আমি কিন্তু কদবেলের আচারটার জন্যই সেই পুরোনো আমিটা গেলাম, কিন্তু আমি যেহেতু এসেছি ওই বাড়িতে আরো 20 জন চলে এসেছে, কারণ বন্ধু আনন্দে আরো 20 জনকে জানাতে বাধ্য হয়েছে যে আমার বন্ধু কিন্তু দেখ এটা করে। ফলে যেই বন্ধুর কাছে গিয়ে আমি ভেবেছিলাম একটু সুখ দুঃখের কথা বলবো, একটু কদবেলের আচার খাবো, একটু আমার পুরনো সময়টাকে বাঁচবো, দেখি সেই মানুষগুলোই বদলে যায় আমাদের সাফল্যের সাথে। আমরা চাই না কিন্তু বদলাতে, চারপাশ আমাদের বদলে দেয়। ফলে আমাদের নিজেদের উজাড় করে কথা বলার মানুষগুলো, মানে আজকে যত কষ্টই হোক, বিইং আ সেলিব্রিটি, আমি পায়েল বিক্রম কোথাও বলতে পারবো না গিয়ে যে বস আমাদেরও কিন্তু আর্থিক অসুবিধা হচ্ছে, যে 3 মাস ধরে যে তোমরা লকডাউন করছো, আমাদেরও এইটা অসুবিধা হয়। কারণ আমার এই যে গোটা পৃথিবীর ধারণা হচ্ছে সেলিব্রিটি মানে চন্দন সাবান, তার গা দিয়ে সবসময় সুন্দর গন্ধ বেরোবে, সে সুন্দর শেপে থাকবে, সে সুন্দর না, অ্যাবসলিউটলি নট। আমরা ভুল করি, আমরা ভ্রান্তি করি, আমাদের মধ্যে কেউ নেশাগ্রস্ত হয়ে যায়, কেউ এই কম্পিটিশনটায় লড়তে পারে না। আর যদি আমরা দেখি বলিউডে এই সময় আউটসাইডারের
এক্সিস্ট করা, আমি শাহরুখ খান আমির খানের জেনারেশনের কথা বলছি না, আমি আজকের জেনারেশনের কথা বলছি, ইটসেলফ একটা প্রেশার। তার কারণ এতগুলো হিট দিয়েছে সুশান্ত সিং রাজপুত, আজ পর্যন্ত কেউ কফি উইথ করণের ডাক পেয়েছে? অথচ অর্জুন কাপুর বনি কাপুরের ছেলে হয়, তাকে প্রত্যেকটা সিজনে আমরা দেখতে পাই। অথচ সুশান্ত সিং রাজপুতের জায়গা হয় না, কারণ ইন্ডাস্ট্রির ইনসাইডাররা ওকে মেনে নিতে পারে না যে এতটা সফল কেন হচ্ছে। এতটা সাফল্যের পর লাস্ট সিজনে আয়ুষ্মান খুরানা একবার সুযোগ পেয়েছে কফি উইথ করণে চান্স পাওয়ার। আউটসাইডারদেরকে যে কিভাবে কোণঠাসা করা হয়। গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট রাহুল তুমি তুলে দিলে। কঙ্গনা রানাওয়াত আজকে কি বলছেন একটু শোনাবো, বিস্ফোরক কঙ্গনা রানাওয়াত শোনাবো। ने हम सबको झंझोड़ के रख दिया है, मगर कुछ लोग जो इस चीज़ में माहिर हैं कि कैसे एक पैरेलल नैरेटिव चलाना है, वो इस तरह से चला रहे हैं कि हाँ, जिनका दिमाग कमज़ोर होता है वो ये डिप्रेशन में आते हैं और सुसाइड वगैरह कमिट करते हैं। जो बंदे ने स्टैनफोर्ड की स्कॉलरशिप, वो रैंक होल्डर है इन हिज एंट्रेंस फॉर इंजीनियरिंग, उसका दिमाग कमज़ोर कैसे हो सकता है? अगर आप देखें उनके कुछ लास्ट पोस्ट, वो क्लियरली कह रहे हैं कि लोगों को बैक कर रहे हैं कि प्लीज़ मेरी फिल्म में देखो, मेरा कोई गॉड फादर नहीं है, मुझे निकाल दिया जाएगा इस इंडस्ट्री से। अपने इंटरव्यू में वो जाहिर कर रहे हैं कि मुझे क्यों नहीं ये इंडस्ट्री अपनाती है, आई फील लाइक अ लेफ्ट ओवर। तो क्या इसमें इस हादसे की कोई बुनियाद नहीं है? তাহলে কি এই তারকাদের সমস্ত কিছু দেয় যে ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রিরও একটা চরম নিষ্ঠুরতা থাকে, যে নিষ্ঠুরতার সঙ্গে প্রত্যেক পদে পদে ডিল করতে করতে যেতে হয়, লড়াই করতে করতে যেতে হয়, বিশেষ করে যাদের সো কল্ড গডফাদার নেই, যাদের সো কল্ড পারিবারিক ব্যাকগ্রাউন্ড নেই তাদের। এই প্রসঙ্গ নিয়ে আমি আসবো বিক্রম এবং পায়েলের কাছে। একটা ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন স্ট্রিট ফাইট। আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমি বিক্রমের কাছে আসবো। যে বিক্রম, তাহলে কি এই ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রি তোমাদের এত কিছু দিচ্ছে, যে ইন্ডাস্ট্রির জন্য আজকে বিক্রম চ্যাটার্জি একই সঙ্গে, বা সুশান্ত সিং রাজপুত একই সঙ্গে একটা নিষ্ঠুরতাও থাকে? দেখো, সেটা সব ইন্ডাস্ট্রিতেই থাকে, টু বি ভেরি অনেস্ট। প্রত্যেক ইন্ডাস্ট্রিরই আপস অ্যান্ড ডাউনস, ভালো মন্দ সবটাই মিলেমিশে থাকে। বাট একটু আগে যেটা রাহুলদা বলছিল যে আমাদের ইন্ডাস্ট্রি ইজ ভেরি এক্সট্রিমলি পারফরমেন্স ড্রিভেন, তো কাট থ্রোট পারফরমেন্স ড্রিভেন। এখানে ভুল ত্রুটির জায়গা খুব কম। আনফর্চুনেটলি আমাদের ইন্ডাস্ট্রিতে এখনো যেরকমভাবে কাজ হয়, মানে গোটাটাই, সেটা পশ্চিমবঙ্গে হোক বা বম্বেতে হোক, তার মধ্যে অনেকটা সম্পর্কর উপর বেস করে হয়। মানে অনেকেরই মানে কাস্টিং ধরো সম্পর্কর উপর বেস করে হতেই পারে, মানে এটা অস্বাভাবিক কিছুই হবে না। বম্বেতেও হয়, আমাদের এখানেও হয়, সব জায়গায় হতে পারে। এবার সেইখানে আমাদের মধ্যে একটা কনস্ট্যান্ট ইনসিকিউরিটি কাজ করে যে আমরা আদৌ নেক্সট কাজ কি পাবো, ভালো কাজ পাবো কিনা, আমাদের ক্যারিয়ার কোন দিকে যাচ্ছে, আমরা এত বছর যে স্বপ্নটাকে অ্যাচিভ করার জন্য এত খাচ্ছি, সেটা আদৌ অ্যাচিভ করতে পারবো কিনা, ফেলিয়ারের একটা ভয় লাগে। তার সঙ্গে একটা এডিশনাল প্রেশার কনস্ট্যান্ট কাজ করতে থাকে। এই যে আমাদের কাজটাই এমন যে আমরা সবসময় একখানা ইমেজ ক্যারি করি বা ক্যারি করতে হয় আমাদের অডিয়েন্সের কাছে। প্রচন্ড এনার্জেটিক হয়ে থাকতে হয়, সেজে গুজে থাকতে হয়, আমাদের ডিপ্রেশনটাকে আমাদেরই ঢেকে রাখতে হয় যাতে কেউ না দেখতে পারে। এটাও কিন্তু একটা অ্যাডেড প্রেশার হিসেবে কাজ করে, একটা বার্ডেন হিসেবে কাজ করে। মানে আজকে যদি আমার মন খুব খারাপও হয়, আর আমার যদি কোনো একটা সিনেমার বা সিরিজের বা সিরিয়ালের প্রমোশন থাকে, আমাকে কিন্তু একগাল সেই প্রমোশনটায় বসতে হবে। তো আমার যদি শুটিং থাকে, আমি ওই ইমোশনটাকে দাবিয়ে রেখে অন্য ইমোশনের উপর কাজ করতে থাকি কনস্ট্যান্ট। সো অ্যান অ্যাক্টার্স ক্যারিয়ার ইজ ভেরি চ্যালেঞ্জিং when it comes to handling their emotions. সেইখানেই বোধহয় আমাদেরটা আরেকটু বেশি ডিফিকাল্ট হয়ে যায় এরকম সিচুয়েশনে। খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলে বিক্রম, আমি এটা নিয়ে পায়েলের কাছে যাবো। যে মন ভালো নেই, আমরা সবাই হিউম্যান বিং, আমাদের কোনোদিন মন ভীষণ খারাপ থাকে, ভীষণ ফ্যাটিক লাগতে পারে, তা সত্ত্বেও হয়তো সেদিন আমাকে গিয়ে ভীষণ মজার বা ভীষণ রোম্যান্সের একটা সিন করতে হচ্ছে, বা তারপর কোনো ফিল্ম প্রমোশনে যেতে হচ্ছে, বা গাড়িতে ওঠার মুখে যখন ফ্যানরা ধরছে একটা সেলফি তোলার জন্য, তখন হাসি মুখে তোমায় পোজটা দিতে হচ্ছে। 10টা-5টা অফিসের মতো বাড়িতে গিয়ে দরজা বন্ধ করে দিতে পারছো না, যার আমার মুড অফ নেই। কতটা চাপ থাকে এটা?
হ্যাঁ, যেটা বিক্রম এক্ষুনি বলছিল যে সেটার একটা অ্যাডিশনাল চাপ তো সবসময় থাকে। এই যে কনস্ট্যান্টলি আমাকে দেখতে সুন্দর লাগতে হবে, আমার মেকআপটা ঠিক হতে হবে, আমার হেয়ার ঠিক হতে হবে, আই নিড টু ওয়্যার দ্য রাইট কস্টিউম, আই অলওয়েজ নিড টু বি গুড টু পিপল, আই অলওয়েজ নিড টু বি স্মাইলিং অ্যাট পিপল, নো ম্যাটার হোয়াট আই থিঙ্ক অ্যান্ড নো ম্যাটার হোয়াট আই গো থ্রু। দিস ক্রিয়েটস অ্যান অ্যাডিশনাল প্রেশার। আর এটাও তো তুমি দেখো যে আজকে ধরো আমি একটা কোনো সিন করছি, যে সিনটা ভীষণ এনার্জেটিক, বাট আমি হয়তো ঠিক সেই মুডে নেই, আমি একটা কমপ্লিটলি অপোজিট মুডে রয়েছি, বা তার সত্ত্বেও আমাকে ওই জিনিসটা ফিল করে যখন ইমোট করতে হচ্ছে, এবং সেটা প্রত্যেকদিন কোনো না কোনো ভাবে আমাদের সঙ্গে হয়েই চলেছে, একটা প্রসেস, ইটস আ প্রসেস। এটা কিন্তু একটা লেভেলে ইমোশনালি আনহেলদিও। দিস ইজ নট এ ভেরি হেলদি স্টেট অফ মাইন্ড, যে আমি যখন যেটা ভাবছি বা যখন যেটা ফিল করছি, আই এম নট অ্যালাউড টু এক্সপ্রেস দ্যাট। তো একদম আমি পায়েল, বিক্রম এবং রাহুলের কাছে একদম 10 সেকেন্ড করে আসবো যে কি করে এই চাপটাকে কিভাবে ফাইট করতে হবে, কিভাবে এটাকে কাটিয়ে উঠতে হবে। পায়েলকে দিয়ে শুরু করি। পায়েল, খুব সংক্ষেপে। হ্যাঁ, এই চাপটাকে কাটিয়ে উঠতে হবে, কিন্তু এটা পুরোপুরি নিজের উপর ডিপেন্ড করে যে আমি কিভাবে চাপটা কাটিয়ে উঠতে পারি। তো কোনো সময় যদি আমার এরকম ফিল হয় যে আমি পারছি না নিজের চাপটা নিতে, প্লিজ টক টু পিপল। সেটা পেরেন্টস হতে পারেন, বন্ধু হতে পারে, এনিবডি। বিক্রম, দেখো এটা সম্পূর্ণ প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের উপর ডিপেন্ড করবে, মানে কে কি দিয়ে যাচ্ছে আমরা কেউ জানি না, অ্যান্ড উই আর নোবডি টু জাজ যে কার জীবনে কি সমস্যা হচ্ছে, কি কারণে তার অ্যাংজাইটি বা ডিপ্রেশন। তাই প্রত্যেকের ক্ষেত্রে সেটা আলাদা হবে। আমার ক্ষেত্রে আমি এরকম সিচুয়েশনে চেষ্টা করি যতটা সময় আমার সব থেকে কাছের মানুষগুলোর সঙ্গে কাটাতে পারি, তাদের কাছে যতটা নিয়ে কথা বলতে পারি। রাহুল একদম 10 সেকেন্ডে। হ্যাঁ, আমি বিক্রম এবং পায়েলের কথার সাথে একমত, কিন্তু এটাও ঠিক যে এই সব ডিমান্ড আমাদের জীবনে আসবে জেনেই আমরা অভিনয় করতে এসেছি, দুঃখের মধ্যেও হাসির পাঠ করতে হবে এটা জেনেই এসেছি। যেটা আমি বরং চাইবো যে সেলিব্রিটিরা একটু আমাদেরকে মানুষ হিসেবে ট্রিট করুক। সেলিব্রিটিরা আমাদের দুভাবে ট্রিট করে, এক হচ্ছে ঈশ্বর আর এক হচ্ছে শয়তান, এর মাঝামাঝি কিছু ভাবে না। মানে একটা ফাংশনে এখন যদি পায়েলের গান গাওয়ার কথা থাকে, তাহলে পুরো মাঠটা ভরে যাবে 2 লাখ দর্শকে, কারণ ওই সময় পায়েল ওদের ঈশ্বর। কিন্তু আজকে যদি পায়েলের গলা ভেঙে যায় এবং ওই অডিয়েন্সের সামনে গিয়ে বলে আজকে আমার গলা ভাঙা, আপনারা কি আমাকে একটু ছেড়ে দেবেন, আজকে গান গাইতে পারছি না। একদমই। আর এইখানেই দাঁড়িয়ে থাকে ট্র্যাজেডিটা। ওই রূপলি পর্দার সমস্ত ঝকমকানির মধ্যেও এই ট্র্যাজেডিটাই কাউকে কাউকে এক অতল গহ্বরে ঠেলে দেয়। আমরা আশা করব যে সুশান্ত সিং রাজপুতের মতো পরিণতি আর কারো হবে না। আমরা আর একটা স্ট্রিট ফাইট এ নিয়ে আমাদের করতে হবে না। আপাতত সবাইকে অনেক ধন্যবাদ। এখানে স্ট্রিট ফাইট শেষ করছি। দেখতে থাকুন জি 24 ঘন্টা।